কবি কিশোরীমোহন সরকার। তার জন্ম ১৯৫৭ সালের ২০ নভেম্বর সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে। শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু হলেও তার কর্মজীবনের শেষ সময়টি কেটেছে শিক্ষা কর্মকর্তা হিসাবে। পেশাগত জীবনে প্রবেশের পর বিদ্যালয় বার্ষিকী সম্পাদনা করতে গিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। কিশোরীমোহন সরকারের প্রথম কাব্যগ্রন্থ প্রতীক্ষায় প্রত্যাশায় প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৫ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আমরা যদি না জাগি মা। আর স্মৃতিনিবন্ধ বেলতলা থেকে ব্যাংকক প্রকাশিত হয় ২০১৯ সালে। প্রকাশনার অপেক্ষায় রয়েছে তার আরও কয়েকটি গ্রন্থ। ব্যর্থ মহাজন, আমারে চারযোগ্য মনোভূমে কিছু খণ্ড জমিন রয়ে গেছে অনাবাদী। সেথায় বাসনার ব্যাকটেরিয়া বেঁধেছে বাসা, অহর্নিশ উৎপাত নখর দংশন। দর্শক, দ্য ইটর্সের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান সাহিত্য আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজির কোচি। সাহিত্য আড্ডায় আমরা কবি সাহিত্যিকদের জীবনাচার ও তাদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাহিত্য আড্ডায় অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কবি কিশোরীমোহন সরকার। কবি কিশোরীমোহন সরকার, আপনাকে আমাদের সাহিত্য আড্ডায় স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জনাব কিশোরীমোহন সরকার, আমরা জানি যে আপনি দীর্ঘকাল শিক্ষকতা করেছেন, সর্বশেষ শিক্ষা প্রশাসক হিসেবে কর্মজীবন শেষ করেছেন। তো প্রথমে আমরা আপনার পেশাগত জীবন সম্পর্কে শুনতে চাই। আমার এসএসসি পাস ১৯৭৩ সালে সাতক্ষীরা ওয়াজ প্রত্যন্ত পল্লীর একটা হাই স্কুল, রাজাপুর ইউনাইটেড বিল্লোরানী হাই স্কুল। ওই স্কুল থেকে আমি ১৯৭৩ সালে এসএসসি পাস করি। পরের লেখাপড়া সাতক্ষীরা কলেজ, বিএল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মূলত পড়াশুনোর থেকে আমার খেলাধুলোয় আকর্ষণটা বেশি ছিল। মাস্টার ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরে আমি একটা বেসরকারি স্কুলে চাকরি পেয়ে যাই। সেটা হচ্ছে বদরতলা জেএসসি মাধ্যমিক বিদ্যালয়, আমাদের আশাশুনি উপজেলার ভিতরে। তো তারপরে আমার গভর্নমেন্ট হাই স্কুলে চাকরি হয়ে যায়। প্রথম যোগদান করি কুষ্টিয়া জেলা স্কুলে। স্কুলের পরিবেশ এত ভালো, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। কুষ্টিয়া জেলা স্কুল খুব ভালো লেগেছিল। আবার ফিরে আসি সাতক্ষীরায়, তবে সেটা সাতক্ষীরা গার্লস স্কুলে। ওখান থেকে ২০১০ সালে আমার প্রমোশন হয় সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসে যোগদান করি। এখানে এক বছর থাকার পরে আমি জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব নিয়ে চলে যাই মেহেরপুরে। ওখানে এক বছর, তারপরে মেহেরপুরেতে আবারও সাতক্ষীরায় আসি। সাতক্ষীরায় আসার পরে এখানে ২ বছর থাকি। ২ বছর পরে আবার প্রধান শিক্ষক হিসেবে আমাকে বদলি করা হয় চুয়াডাঙ্গা ভিজে গভর্নমেন্ট হাই স্কুলে। ওখানেও খুব ভালো ছিলাম 1 বছর, কারণ ছাত্রদের সঙ্গে থাকতেই আমার ভালো লাগে। এই প্রশাসনে থেকে আমি ওখানে দেওয়ার পর আমি বললাম, তাই তো আমার 1টি বছর মনে হয় আমি অনেক কিছু হারাইছি এই কারণে যে যেখানেই যাই না কেন, ঢাকায় যাই, যেখানে যাই না কেন, সব জায়গায় ছাত্র আছে। গেলেই স্যার এসছে, স্যার আসেন, স্যার বসেন। কিন্তু প্রশাসনে থাকাকালীন কী হয়, তারা শুধু চেয়ারকে সম্মান করে, ব্যক্তিকে সম্মান করে না। তখন আমি বললাম, ওখানে থাকতে চাইছিলাম, কিন্তু ডিপার্টমেন্টই আবার আমাকে ওখানে কত 8 মাস না 9 মাস পরে আমাকে ডিও করে নড়াইলে পাঠালো। কারণ ডিপার্টমেন্ট কাজ পাচ্ছিল ভালো সত্যিকার অর্থে। কারণ শিক্ষকের কাজ করলেই সেটা প্রশাসনের নজরে কিন্তু খুব বেশি আসে না। এবং ডিপার্টমেন্ট আমাকে আবার দেখি নড়াইলে জেলা শিক্ষা অফিসার করে দিয়েছে। করি হোক, আমাকে আবার এখানে বদলি করেছিল। আমার সাতক্ষীরায় এই সময় আসার ইচ্ছা ছিল না, আমার যাওয়ার ইচ্ছা ছিল মূলত ঢাকায়। আবার টান সবসময় সাতক্ষীরার প্রতি বেশি দিয়েছে নিজের শহরে। আর রিটায়ারমেন্টের সময় আর আছে 2 বছর দেখি থাকে। 2016 সালের নভেম্বর 19 তারিখে আমার চাকরি জীবনের সমাপ্তি ঘটে। কিশোরীমোহন সরকার, আপনার পেশাগত জীবনের কথা শুনছিলাম। দীর্ঘ শিক্ষকতা জীবন এবং শিক্ষা প্রশাসক হিসেবে আপনি অবসর গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে আসলে লেখালেখিতে কিভাবে প্রবেশ করেন? লেখালেখির বিষয়টা আসলে এমন পরিবেশ থেকে উঠে আসছি যেখানে লেখালেখির সঙ্গে সংযোগ ছিল না বললেই হয়। কারণ একেবারেই
নিবৃত পল্লী, পত্রপত্রিকাও সেখানে যেত না। আর স্কুল যেটা ছিল, লাইব্রেরি ছিল, আমরা লাইব্রেরিতে বই পড়া বলতে শরৎচন্দ্রের উপন্যাস, বঙ্কিমচন্দ্রের উপন্যাস এগুলো পড়তাম, কিন্তু নিজেরা লিখতে হবে এই অনুপ্রেরণাটা পাইনি। কারণ স্কুলের দেওয়াল ম্যাগাজিন যেটা বলে ওটাও বের হতো না, পত্রিকাতেও বের হতো না। কলেজে যখন আসলাম সাতক্ষীরায়, তখন এখানে এসেই দেখি লেখালেখি অনেকেই চেষ্টা করে, বা ওই কলেজ বার্ষিকও বের হয়, কিন্তু কলেজ বার্ষিকীতে লেখা দেওয়ার জন্য আমি ওই সময় কিন্তু চেষ্টা করিনি। মূলত যখন খুলনা টিচার্স ট্রেনিং কলেজে বিএডে পড়ি, ওই সময় পত্রিকা বের হবে। তবে টিচার্স ট্রেনিং কলেজের একটা বিষয় কি, আমি একেবারেই স্টুডেন্ট, আমি সব থেকে কম বয়স্ক ছিলাম। এখন ওই পত্রিকা বের হবে, আমার সেখানে লেখা থাকবে না, আর শিক্ষকরাও আমাকে ভালো জানতো খেলোয়াড় হিসেবে। ওখানেও আমি খেলোয়াড় হিসেবে খুব সব দায়িত্ব আমার ছিল খেলাধুলোর। তো আমি ওই একটা কবিতা লেখার চেষ্টা করলাম। লেখার চেষ্টা করে সম্পাদক ছিলেন সন্তোষ কুমার ইন্দু, অধ্যাপক সন্তোষ কুমার ইন্দু। তাকে দেখালাম, তোমার কবিতা তো ভালো হয়েছে, তুমি লেখো না কেন? ছাপা হলো। মনে করলাম যে এখন তো লেখালেখি করা যায়, কিন্তু ওই যে ঝোঁক তো খেলার দিকে, যেটুকু সময় পাই খেলাধুলো নিয়েই কাটাই। তো তারপরে কুষ্টিয়া জেলা স্কুলের ওখানে যোগদান করার পরে হেডমাস্টার আমাকে ওই বলেন যে একটা পত্রিকা তো এরকম 2 বছর ধরে পড়িয়ে আছে, বের করার কথা, তো বের হচ্ছে না, তুমি দায়িত্বটা নাও। তো ওই দায়িত্ব নেওয়ার মতো সাহস আমার হচ্ছিল না, আবার না বলাও যাচ্ছে না, স্বভাব বিরুদ্ধ খুব বেশি। আমি বললাম, স্যার দেখি আমাকে যদি সহযোগিতা করে কেউ তো হবে। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে পত্রিকা বের করতে গেলে অন্যের কাছ থেকে খুব বেশি সহযোগিতা হয়তো পাওয়া যাবে না। তবু নিলাম পত্রিকা রেডি করেছিলাম, কিন্তু সে আমার দ্বারা প্রকাশিত হয়নি। আমি পত্রিকা বের করার কিছুদিন আগেই বন্দী হয় সাতক্ষীরাতে। তখনও ওই সম্পাদকীয় লেখা, আমি একটা লেখাটাকে রেডি করেছিলাম, কাজে লাগেনি। তারপর এখানে এসে আবার আমার পত্রিকার দায়িত্ব পড়ে। এখানে পত্রিকার দায়িত্ব পড়ার থেকেই আমি লিখতাম শিক্ষার উপরে, কবিতাও 2-1টা লিখতাম। ওইখান থেকে শুরু হয় প্রতীক্ষা প্রত্যাশায় বের করা। তারপরে তো আর 99-তে বের করার পরে তখন চাকরি ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত, কীভাবে প্রমোশন হবে, শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত ছিলাম। ওই সমস্ত করতে যেয়ে ওই লেখার জন্য আলাদা করে বসা হতো না। তবে কি পত্রিকায় আছে 2-1জন আছে যারা চাইতো, বিশেষ করে আমাদের সাতক্ষীরায় মন্দির দর্পণ বের হইলে ওরা প্রতিবারই আমার কাছে লেখা চাইতো। তো ওদের জন্যই লিখতাম। যে আমাদের এই লিটিল ম্যাগাজিনগুলো সাতক্ষীরায় যারা জানে যে কিশোরী বই একটু লিখতাম, তখন তো লেখার সংখ্যা আসলে খুব কম ছিল। ওইভাবে শুরু হয় 99 সালে। এইটা বই খুব দ্রুত বের করলাম, কারণ কি দেখা যাচ্ছে বই যদি বের করা যায় তাহলে ওই শ্রেষ্ঠ শিক্ষকের পাওয়ার ক্ষেত্রে, পুরস্কার পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হয়। হ্যাঁ, তাই তো। সত্যিকার ওই বইটার ফলে আমি 2004 সালে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ জেলা শিক্ষক হয়েছিলাম। চাকরির শেষের দিকে এসে ওই মাঝে মাঝে যেগুলো লিখে রাখতাম সেইগুলো নিয়েই 2015 সালে এসে এই দ্বিতীয় গ্রন্থ আমরা যদি না জাগি মা এইটা বের করি। এবং তারপরে অনেকগুলো প্রবন্ধ আছে, প্রবন্ধগুলো নিয়ে একটা বই বের করার অপেক্ষায় ছিল। 2019 সালে এসে বের হয় আমার আছে এই স্মৃতিনিবন্ধ, বেলতলা থেকে ব্যাংকক। জনাব কিশোরী মোহন সরকার, আপনার কথার মধ্য দিয়েই বুঝতে পারলাম যে আমরা সচরাচর জেনে থাকি যে স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ম্যাগাজিন আসলে শিক্ষার্থীদেরকে লেখালেখির ক্ষেত্রে উৎসাহিত করে, কিন্তু আপনার কথার মধ্য দিয়েই বের হয়ে এলো যে আপনি ম্যাগাজিন সম্পাদনা করতে গিয়েই মূলত লেখালেখিতে উদ্বুদ্ধ হন এবং আস্তে আস্তে লেখালেখিতে আপনার সুদীর্ঘ পথ চলা শুরু হয়। তো আমি এ পর্যায়ে জানতে চাই যে বর্তমানে আপনি কি বিষয় নিয়ে লেখালেখি করছেন এবং লেখালেখির ক্ষেত্রে আপনি সবচেয়ে কি দ্বারা বেশি প্রভাবিত হন? যেটা বলেছেন ওইটাই আমার জন্য সত্য, যে গরজে লেখা সম্পাদনা করতে গেলেই নিজের কিছু লেখা তো পত্রিকায় থাকা লাগেই। মূলত ওই হিসেবে লেখা, এবং ওই লিখতে যেই মাঝে মাঝে একটু কবিতা লিখি, একটা প্রবন্ধ লেখার জন্য কিছু লিখি, এই করেই অনেক লেখা তৈরি হয়ে যায় মূলত। কিন্তু আমার নিজেরও একটু সমস্যা আছে কি, লেখালেখি নিয়ে আমি কোনো পত্রপত্রিকার সঙ্গে যোগাযোগ করতে চাই না। এটা কেউ যখন চায় আমি তখনই শুধু তাদেরকেই লেখাটা দেওয়ার জন্য নিজেকে তৈরি করি।
এখনও আমার করোনায় আমি অনেক লেখা রয়েছে, কিন্তু মনে হয় যে ঢাকায় মাঝে যেই ওই প্রথম আলো হোক বা তাদের সঙ্গে যোগাযোগ করি, দেখি লেখাগুলো নিয়ে তাদের সঙ্গে বসি, তারা যদি ছাপাতে চায়। একজন কবি বা সাহিত্যিক বা লেখক যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, আমি নিজে বিশ্বাস করি সেই প্রতিভা নিয়ে আমি জন্মগ্রহণ করিনি। এটা আমার অনুশীলনের ফল। আর এখন যেটা করি সেটা অনেকটা, যেহেতু চাকরি নেই, এখন যেটা করি সেটা অনেকটা নেশার মতো হয়ে গেছে। এখন ডেলি কিছু না লিখলেই ভালো লাগে না। সেটাও মূলত স্মৃতি নিবন্ধগুলো আমার সবথেকে বেশি ভাবায়। আমাদের অতীত যে ঐতিহ্য, যেগুলো আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের প্রকৃতি, আমাদের বৃক্ষ লতাপাতা, আমার লেখার বৈশিষ্ট্য, আমার লেখার উপাদান আসছে মূলত এই অতীত ঐতিহ্য এবং আমাদের বর্তমানের এই যে নদী বা প্রকৃতি লুপ্ত হয়ে যাচ্ছে, এইগুলো আমাকে দারুণভাবে মর্মাহত করে। যেমন কিশোর মোহন সরকার, আপনি বলছিলেন যে মূল্যবোধের অবক্ষয়, আমাদের পরিবেশ প্রকৃতি, এগুলো আপনাকে ভাবায় এবং আপনি এগুলোকে নিয়ে বেশি চর্চা করেন। আমি এই পর্যায়ে জানতে চাই যে আপনার প্রিয় লেখককে, তার লেখা দ্বারা আপনি কিভাবে প্রভাবিত হন? আমার প্রিয় লেখক অনেকেই আছে, তার ভিতরে শরীফের লেখায় আমার খুব ভালো লাগে। তারপরে আবদুল্লাহ আবু সাইদ স্যারের লেখাগুলো আমার খুব ভালো লাগে, কারণ উনিও শিক্ষক ছিলেন, তো শিক্ষকদের অন্তরের কথাগুলো আছে। আর সিরাজুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম লেখা ভালো লাগে। আর স্থানীয়ভাবে সাতক্ষীরার ভিতরে গাজী আজিজুর রহমান সাহেবের লেখা আমার ভালো লাগে, মানে অনেক ভালো লাগে আর কি। পড়তে তাদের ভিতরে সুব্বুর আহমেদের লেখা, গাজী আজিজুর রহমান বা আমাদের সাতক্ষীরা যারা লেখে সুব্বুর আহমেদ, এদের দ্বারা প্রভাবিতটা বেশি। কারণ আসলে তো আমি লেখালেখি চর্চা ওইভাবে করতাম না। অবসর জীবনে এসে দেখি যে ওরা চর্চা করে, মাসিক সাহিত্য সভায় আমরা যাওয়ার ফলে লেখালেখি নিয়ে আলোচনা হয়, এবং মানুষ তো নিজেকে প্রকাশ করবে, এটাই তার সহজাত একটা প্রবৃত্তি। তো আমি খেলোয়াড় ছিলাম, সে খেলার বয়স তো আর নাই, অতএব আমাকে তো সমাজের কাছে তুলে ধরতে হবে। তা এই বয়সে তুলে ধরার একটাই মাত্র মাধ্যম আছে, লেখালেখি। কারণ আমি গাইতে পারি না, খেলতে পারি কিন্তু গাইতে পারি না, তাহলে আমাকে তো প্রকাশ করতেই হবে। প্রকাশ করতে গেলেই আমার যা কিছু আছে তার ভিতরে মনে হয় লেখালেখিটাই আমার জন্য, অন্তত এই অবসর জীবনে লেখালেখিটাই, এইটাই আমার অবসর জীবনের অবলম্বন বলা যেতে পারে। জনাব কিশোর মোহন সরকার, আলোচনার এ পর্যায়ে আমরা আপনার একটা কবিতা শুনব। মুঠোফোনে ভগবান বাবুর শোনে। হ্যালো, এটা কি 107186998886? হ্যাঁ, নমস্কার। আমি কি ভগবান বাবুর সঙ্গে কথা বলছি? বলছেন তো, কেমন আছেন আপনি? ভালো, তা তো থাকবেনই। আপনি তো সচ্চিদানন্দ, আনন্দের জন্যই তো আপনি জগৎ সৃষ্টি করেছেন, তাই সদা সর্বদা আনন্দের সাগরে হাবুডুবু খাচ্ছেন। তবে আপনার চোখের দৃষ্টি 6/6 আছে তো ঠিক? আপনি দেখতে পাচ্ছেন কি গাবতলির ফুটপাতে ঘুমকাতর কঙ্কালসার শীতার্থ অসংখ্য আদম সন্তান দিগের, কিংবা সোনার গায়ের ডাস্টবিনে কুত্তা দম্পতি এবং নাঙা ভুকা আশরাফুর মাকলুকাত্রয় কি গভীর হৃদ্যতায় নিমগ্ন উচ্ছিষ্ট ভোজনে? প্লিজ আপনার চোখ দুটো দেখিয়ে নিন। ডাক্তার নেত্রবন্ধু দাশগুপ্ত, FCPS অমরাবতী। ভিজিট লাগে না, ভালো মানুষ অতি। থাকেন আপনার কাছাকাছি, তবে আপনার মতো 100 নন। ধনী দরিদ্রে প্রভেদ করেন না, সাদা কালোতে বিভেদ মানেন না, আবার আপনার মতো বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে মোহিত করে দূর থেকে কাছে টানতে চান না। ভদ্রলোক নিজেই সবার কাছে যান, সবার জন্য সময় দেন, সবার সঙ্গে সুভাষিত আলাপ করেন, সবার গায়ে মাথায় পরশ বুলিয়ে দেন। প্লিজ ভগবান বাবু, আপনি তার কাছে চোখ জোড়া দেখিয়ে নিন, তারপরে দেখুন না সবাইকে সমানভাবে দেখা যায় কি না। আমার ব্যালেন্স শেষের পথে, আজ রাখি, সাক্ষাতে কথা হবে। ধন্যবাদ। অসাধারণ। আপনি তো আপনার কবিতার মধ্য দিয়ে আমাদের আবহমান বাংলার যে সমস্যা
গুলো খুব চমৎকারভাবে তুলে ধরেছেন দেখছি, এবং সরাসরি সৃষ্টিকর্তাকেই আপনি বলার চেষ্টা করেছেন যে আমাদের পৃথিবীতে নানা অনাচার চলছে। জনাব কিশোরী মোহন সরকার, এই পর্যায়ে আপনার এই লেখালেখি জীবনের একটা স্মরণীয় ঘটনা আমরা শুনতে চাই। লেখালেখি জীবনের স্মরণীয় ঘটনা তেমন খুব যে স্মরণীয় বলা যাবে না, এই কারণ লেখালেখি নিয়ে তো আমি মাতামাতি করে না, অনেকটা নিভৃত সারি আর কি। হয়তো আপনারাই জানবেন যে আমি এখন এসছেন বলে বুঝতে পারছেন যে স্যার লেখালেখি করে, কিন্তু এর আগে হয়তো আপনারা জানতেন না যে স্যার এইভাবে লেখে। তবে আমি সালটা বলে যাচ্ছি, 2000 সালের আগেই হবে সাতক্ষীরা সাহিত্য একাডেমি কবিতা প্রতিযোগিতার আয়োজন করে, এবং সেটা 1 বৈশাখ উপলক্ষে। এবং ওখানেই আমি বৈশাখকে আবাহন করে একটা কবিতা লিখি এবং সেটা জমা দিই সাতক্ষীরা সাহিত্য একাডেমির কাছে। এখন 1 বৈশাখের দিন বিকেলে যে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওইখানে ঘোষণা হবে যে কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। এখন আমাদের যতদূর সম্ভব মনে হচ্ছে আমাদের পল্টু বাসার, তারপরে ওই ছোট্টু ভাই, এরাই কমিটিতে একাডেমিতে ছিলেন। আর আমাদের সভাপতিত্ব বা প্রধান অতিথি ছিলেন খুব সময় আমাদের অধ্যাপক কাজী মোহাম্মদ অলিল্লাহ, এবং অলিল্লাহ সব ঘোষণা দিচ্ছিলেন। উনি প্রথমে তৃতীয় ঘোষণা দিয়েছেন, তৃতীয় কে হয়েছিল নাম মনে নেই, দ্বিতীয় ঘোষণা দিয়েছেন, আমি নামটা বলি কি চেহারা খুব মনে আছে, কি সাম চৌধুরী আর কি। সে সাতক্ষীরা ওই সময় খুব লেখালেখি নিয়ে খুব ছোটাছুটি করতো সবাই, আমার বাড়িও আসতেন উনি। তার নামটা বলি মইনুল হক চৌধুরী, পরে ওদের ব্যাংকে না কিছু চাকরি করে, খুব মানে সাহিত্য অনুরাগী ছিলেন। এখন প্রথমটা বাকি আছে, আমার বিশ্বাস ছিল যে তাই তো আমার কবিতা যেটা হয়েছে সেটা তো পুরস্কার একটা পাওয়ার কথা। তারপর সেটা দেখি প্রথম ঘোষণা দিয়েছে কিশোরী মোহন সরকার, আর তার কবিতায় আমাদের বিচারে প্রথম হয়েছে, এবং ওইটাই আমার লেখালেখি হিসেবে প্রথম স্বীকৃতি, এবং ওইটাই আমার লেখার জীবনের স্মরণীয়। নিঃসন্দেহে এই পুরস্কার প্রাপ্তি আপনাকে লেখালেখিতে আরো উৎসাহিত করে, বেশি তাড়িত করে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই যে দুর্বৃত্তায়ন, শোষণ, যে আমরা যদি না জাগিমা এর নাম ভূমিকায় যে কবিতাটা সেটাই যদি পড়ি শোনাই, তাহলে আমার লেখার এটা সম্পর্কে হয়তো আপনারা সম্মত। সেটি শুনব। আমরা যদি না জাগিমা, অবুজ কৈশোরের মাদুর পাতা আসরের সবুজ উচ্চারণ, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে। জেগে ওঠার এই অরুণ রাঙা মন্ত্রে কোনো এক বেহাগ বেলায় মাকে আলসে মেয়ের অপবাদ দিয়ে আমি জেগে উঠেছিলাম। সেই সুপ্রভাতটির কথা আজ স্মরণে ঝাপসা। হে কবি, তোমার সেই জেগে ওঠার অর্থ সেদিন আমি বুঝিনি। পণ্ডিত মশাইও ওই কথাটির রূপকথার বিশ্লেষণে ছিলেন পরাম্মুখ। শুধু বেতের সোহাগ দিয়ে স্মৃতিপাঠে গেঁথে দিয়েছিলেন, ভোর হলো তোর খোলো খুকুমণি ওঠরে, ওই ডাকে জয়িষাকে ফুলখুকি ফোটে রে। আজ প্রভুত্বের দ্বারদেশে এসে এটুকু বুঝি, আসলে আমরা ঘুমিয়ে আছি, জেগে উঠিনি। ঘুমিয়ে আছে 85,000 গ্রাম, ঘুমিয়ে আছে 1,43,000 বর্গ কিলোমিটার। চারিদিকে নিশুতি রাত, জোনাকির গোল টেবিল বৈঠক। আমাদের জাগতে হবে, জাগতে হবে কুসংস্কার আর কুপমণ্ডকতার তন্দ্রা থেকে, জাগতে হবে ধর্মীয় গোড়ামির ধোঁয়াশা থেকে, জাগতে হবে মৌলবাদের ঘুম পাড়ানি সুষুপ্তি থেকে, আমাদের জাগতে হবে আসলিয়া সাভারের দৈত্যপুরী থেকে, জাগতে হবে ধনিক বণিক আর শাসকের নাগপাশ থেকে, জাগতে হবে সাম্রাজ্যবাদীদের সর্বগ্রাসী সবল থেকে। দৌড় খুলতে হবে 21-এর প্রভাত ফেরির, দৌড় খুলতে হবে 71-এর রেসকোর্স ময়দানের, দৌড় খুলতে হবে শাহবাগের প্রজন্ম চত্বরের। তবেই তো সকাল হবে, তবেই আসবে ভোর। অসাধারণ। আপনার আরও একটি অসাধারণ কবিতা আমরা শুনলাম। আসলে আপনার কবিতায় একেবারে প্রাণ ছুঁয়ে যাচ্ছে, যে প্রতিটি কবিতাতেই আমরা দেখতে পাচ্ছি যে আবহমান বাংলায় যে নানা সমস্যা সেটাকে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং অনেকটা প্রতিবাদের ভাষাও ফুটে উঠছে।
জনাব কিশোরগঞ্জ সরকার, আমরা জানি যে আপনার এ পর্যন্ত 3টি গ্রন্থ বাজারে এসেছে। এর ভিতর 1999 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রতীক্ষায় প্রত্যাশায়, 2015 সালে আমরা যদি না জাগি মা, এবং 2019 সালে স্মৃতিনিবন্ধ বেলতলা থেকে ব্যাংকক। এই গ্রন্থগুলো আসলে জানতে চাই যে সেই আপনার প্রথম কাব্যগ্রন্থ 1999 সালে, এরপর দীর্ঘ একটা বিরতি ছিল। তো প্রথম কাব্যগ্রন্থ যখন আপনার বাজারে আসলো তখন আসলে ওই গ্রন্থে কি কি বিষয় গুরুত্ব পেয়েছে, এবং তারপর যে একটা দীর্ঘ বিরতি, কেন এই দীর্ঘ বিরতি, পরবর্তীতে যে প্রকাশনা আমরা যদি না জাগি মা, সেটাতে আসলে কি ধরনের লেখা আপনি কি ধরনের কবিতা আপনার প্রকাশ হয়েছে, এবং সর্বশেষ যে স্মৃতি নিবন্ধ বেলতলা থেকে ব্যাংকক, সেটাতে বা কি রয়েছে, এটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। শিক্ষক হিসেবে আমি দেখেছি যে কিভাবে আমাদের মূল্যবোধগুলো দিনে দিনে অবক্ষয়ের পথে ধাবিত হচ্ছে। সমাজের উঁচুতলার যারা, তারা নিচুতলাদের নিয়ে আদৌ ভাবে না, এবং তারা তাদের দ্বারাই বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত। শিক্ষক হিসেবে এটা খুব বেদনাকাতর করতো আমাকে, কিন্তু সে সমাজের কাছে প্রতিবাদ করার সেই ভাষা আমি পেতাম না খুঁজে, মানে সেই পরিবেশ আমরা পেতাম না। যেহেতু আমি রাজনীতি করি না, আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না, একেবারেই শিক্ষক মানে ছেলেমেয়েদের নিয়েই আমার কারবার, আমার জগৎটা ওদের ভিতর থেকেই আমি বুঝেছি যে তাদের জন্য আমরা কেমন পৃথিবী রেখে যাচ্ছি। এই পৃথিবী তো আমরা চাইনি। তাদের জন্য আমার যা কিছু করা দরকার, যে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়েই তো আমি শিক্ষক হয়েছিলাম, কিন্তু আসলে কিছু করতে পারছি না। কেন পারছি না সেটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট যারা এনে চিন্তা ভাবনা করে তারা সহজেই বুঝবে। তো আমি চাইছিলাম যে একটা নতুন সকাল দেখার জন্য। প্রতীক্ষা ও প্রত্যাশায় মূলত সেই নতুন সকাল, নতুন একটা দেশ, নতুন একটা বিশ্ব দেখার প্রত্যাশা আমার ভিতরে আঁকুপাকু করতো। সেটাই আমি প্রকাশ করেছি। একটা কবিতার দুটো চারটে লাইন বললেই আপনি ওই গ্রন্থের এটা বুঝতে পারবেন যে নতুন সকালের প্রতীক্ষায় আমি তো বেঁচে আছি তোমায় এক পলক দেখব বলে। আমার সূর্যমুখী মনটা কাকের বাসায় কোকিল ছানা হয়ে তোমার প্রতীক্ষায় উকি মারে। তুমি এসে ক্ষুধার্ত ফাতেমার মুখে তুলে দেবে দুমুঠো ধোয়াটা ভাত, ঘর বেঁধে দেবে দীপালিদের, ফিরিয়ে দেবে ফরিদ মাঝির বাড়ি। তুমি এলে আমাদের ঘাম আর চুরি হবে না, বিষাক্ত চোখে রক্তে দেবে না চুম্বন, ধর্ষিত হবে না কুমারী তানিয়া, হারিয়ে যাবে না কিশোরীর সব মোহের, জায়েদ হবে না জিজ্ঞাসার বলি। একটুকু রুটির দামে রোমেনা বেছে দেবে না স্বাদের বয়স। তুমি এলে গলির ধারের অপু পাবে পোশাক, কমলাপুরের শীতকাতর বিশু পাবে ওম, অরক্ষিণা বাসন্তী শুনবে সানাইয়ের সুর, ঘাস ফুল ফুটবে ফুয়াদদের বাগানে, মাধবীদের তুলসী মঞ্চে জ্বলবে সাজের প্রদীপ। তুমি এলে বাসন্তী সাজাবে বরণ ডালা, ফাতেমা তানিয়া গাঁথবে মালা, পরাবে তোমার গলে, আমি তো বেঁচে আছি তোমায় এক পলক দেখব বলে। অসাধারণ। এই যে তানিয়া ধর্ষিত হয়েছিল ওই সময়, সে ধর্ষণটা কিন্তু বেড়েই চলেছে। এখন টিভির পর্দা খুললেই ধর্ষণ, ধর্ষণ এবং ধর্ষণ। সেই সকাল তো আমি দেখতে পাইনি বলেই দীর্ঘ বছর পরে আমি আমার সেই না দেখা বিষয়গুলোকে আমার লেখার মাধ্যমে আমি দেখতে চেয়েছি। এবং 15 সালে এসে যে আমরা এখনও সকাল দেখতে চাইছিলাম, কিন্তু আমরা তো সবাই ঘুমিয়ে আছি, কেউ জেগে উঠছে না। আমরা যদি না জাগিতে সেই জেগে ওঠার আহ্বান আমি জানিয়েছি জাতিকে, যে আমরা যদি না জাগি তাহলে তো ভোর হবে কি করে। এখন ছেলেরা তো ভোর দেখে না। কোনো দিন যে বাসায় যাবেন না কেন 9টার আগে কিন্তু কোনো ছেলেমেয়েই ঘুমের থেকে ওঠে না। তা যারা ভোট দেখেনি তারা সুস্থ জাতি গড়বে কী করে? তারা সকাল দেখেনি, তারা সকালের প্রত্যাশা কী করে করবে? এজন্যই আমি কাজী নজরুল ইসলামের ছোটোবেলায় পড়েছিলাম যে ভোর হলো দোর খুলো, এবং সেই স্মৃতিটা তো আমার কাছে আছে। এবং আমরা যদি না জাগি আমি
ভবিষ্যৎ প্রজন্মকে আমি জাগার আহ্বান জানিয়েছি যে তোমরা যদি না জাগো তাহলে তো সকাল হবে না। আপনার সর্বশেষ যে স্মৃতি নিবন্ধ বেলতলা থেকে ব্যাংকক, এটাতে আপনি কি বোঝাতে চেয়েছেন, কি আহ্বান করেছেন? শিক্ষক হিসেবে আমি শিক্ষা সফরে গিয়েছিলাম 2015 সালে থাইল্যান্ডে। এখন ওখানে আমাদের লক্ষ্যের উদ্দেশ্য ছিল এরকম, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আর ওদের শিক্ষা ব্যবস্থাটা দেখি আমাদের কী কী পরিবর্তন সংযোজন বিয়োজন করা দরকার, আমাদের সুপারিশ করার কথা। তো আমরা 22 জন গিয়েছিলাম। 22 জনের ভিতরে বাংলাদেশের থেকে 22 জনের ভিতরে 2 জন জেলা শিক্ষা অফিসার ছিল, তার ভিতরে আমি একজন। আমার এই সৌভাগ্যটা হয়েছিল। তো ওখানে বেলতলা থেকে ব্যাংকক আমি মূলত লিখতে যখন বসি তখন ব্যাংককের ভ্রমণ কাহিনীটাই লিখতে চেয়েছিলাম, কিন্তু লিখতে বসেই আমার শিক্ষার যে মৌলিক যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমাকে আমার বিবেককে বারবার নক করেছে। যদি ওটা ভ্রমণ কাহিনী লিখতে যাই সেটা দেখা যাচ্ছে ওটা ঠিক পুরোপুরি ভ্রমণ কাহিনী নাই, স্মৃতি নিবন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমার প্রথম লেখাপড়া শুরু হয় একেবারেই যখন ছোট, সেটা ওখানে বর্ণনাটা দেওয়া আছে যে কীভাবে আগের ছেলেরা আমরা স্কুলে যেতাম যে খালি গায়ে কোনো রকমের একটা হাফ প্যান্ট পরে তালপাতা নিয়ে মাটির দোয়াত নিয়ে যেতাম, এবং সেটাই এবং আমার পড়াশোনাটা শুরু হয়েছিল বেলতলার থেকে। ওই সময় স্কুল ঘরটা মেরামত হচ্ছিল। স্কুল ঘর মানে মাটির দেওয়াল, খড়ের ছাওয়া। তো সাধারণত গ্রাম এলাকায় কী হয়, বছরে একবার করে সবাই ওই খড়টা পাল্টায়। সেই সময় আমি যখন তো বুঝিনি, আমি যখন গেছি যেই দেখি যে স্কুল আসছে বেলতলায়, বেলগাছ আর নিম গাছ পাশাপাশি, ওইখান থেকে আমার শুরু পড়ার। এবং ওই সময়ের আমাদের লেখাপড়ার পরিবেশ যেটা ছিল সেটা আমি এই বেলতলা থেকে ব্যাংককের প্রথম দিকে কয়েকটা নিবন্ধে, 3টি নিবন্ধে আমি ওই সময়ের লেখাপড়ার এটা তোলাতে চাইছি। এবং বর্তমানে তালপাতার জায়গায় ওয়ান টাইম পেন ব্যবহার করি, সেটাও আমরা বাদ দিছি। বাদ দিয়ে আমরা ল্যাপটপের কিবোর্ডে এখন হাতে খড়ি আসছে। আমার হাতে খড়ি ছিল তালপাতা, এখন ল্যাপটপের কিবোর্ডই হাতে খড়ি আসছে। তখন বেশ ছিল, শাসন ছিল, কিন্তু এখন বেদ শাসন এটা অমানবিক হয়ে গেছে। এবং সব কিছু ছিল কী জন্য? মুখস্থ করার জন্য। আমাদের বেদমত তো পড়া মুখস্থ করেনি, তো না বুঝিয়ে মুখস্থ করানো। এখন ওই সমস্ত নেই, শিক্ষার পরিবেশ আমূল পাল্টে গেছে, কিন্তু আসলে মৌলিক কিছুই পাল্টায়নি। কারণ সেই যে মুখস্থবিদ্যে, সেই মুখস্থবিদ্যের ভূতটা আমাদের ঘাড়ে চেপে বসে আছে প্রথম থেকেই। তার থেকে আমরা আদৌ কিন্তু বের হতে পারিনি। বেলতলা থেকে ব্যাংককে দেশের শিক্ষা ব্যবস্থা আর তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করতে যাই আমার এই স্মৃতি, তুলনা করতে গেলেই তো লাগবে, প্রতীক লাগবে। তো যে আমি যখন প্রথম স্কুলে যাই তখন স্কুল ঘরে না যেয়ে বসতে হয় বেলতলায়, চাটাই ফেতি বাড়ি থেকে একটা চাটাই নিয়ে গেছিলাম, তার উপরে আর কিছু তালপাতা, একটা মাটির দোয়াত আর কঞ্চির কলম। কঞ্চির কলমে তো আপনারা লেখেননি, আমাদের সময় ওইটাই দিয়েই হাতে ঘড়ি হতো। তো আমি কিছুটা পরিবেশ একটু বোঝানোর চেষ্টা করছি যে পাঠশালার ছুটি হলো, একে একে সকল শিক্ষার্থী পণ্ডিত মহাশয়কে প্রণাম করে বিদায় নিলাম। সে সময় অবাক কাণ্ড ঘটালো বঙ্কিম সরকার। সে অকস্মাৎ তার কালির দোয়াতটা ছুঁড়ে মারল পণ্ডিত মহাশয়কে লক্ষ্য করে, কিন্তু সৌভাগ্যের বিষয় সেটি লক্ষ্যভ্রষ্ট হলো। পণ্ডিত মশাইয়ের গায়ে না লেগে ওটি যেয়ে লাগলো বেলগাছে। বঙ্কিম তো ভো দৌড়। আমিও গিরিবালা পরস্পরের হাত ধরাধরি করে কখনো নাচতে নাচতে, কখনো ঝগড়া করতে করতে বাড়ি ফিরলাম। জেঠাইমা এসে হাত মুখের কালি ধোয়ালেন, এক বাটি গরম দুধ খাওয়ালেন, কিন্তু অন্য দিনের মতো আর খেলতে যাওয়া হলো না। পণ্ডিত মশাইয়ের নির্দেশ, শাস্তির ভয়, বঙ্কিমদার দোয়াত ছুঁড়ে মারা আমার শিশু মনে তোলপাড় করতে লাগলো। বসে গেলাম জেঠাইমাকে নিয়ে স্বরবর্ণের পাঠ শিখতে। জেঠাইমা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো লিখতে পড়তে জানতেন। খেলাধুলো বর্জন করে ওই দিন বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত স্বরবর্ণ পড়েছিলাম। মুখস্থবিদ্যার ভূত ঘাড়ে চেপে বসেছিল, তারপর অনর্গল মুখস্থ। গাই দোহানের শব্দে ঘুম ভেঙেছিল,
কবজি ডুবিয়ে দুধ খেয়েছিলাম, রাখাল বালকের বেশে মাঠে গরু চড়িয়েছিলাম, হাল ধরেছিলাম কৃষাণের পিছু পিছু। অথচ পরীক্ষার খাতায় গরু, দিকেও রচনা, দাড়ি কমা সহ মুখস্থ লিখেছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের শেষ ডিগ্রি পর্যন্ত সে দ্বারা অব্যাহত ছিল। মুখস্থবিদ্যার ভূত ঘাট থেকে কখনো নামাতে পারেনি, বরং চাকরির প্রতিযোগিতায় টিকে থাকতে তাকে সযত্নে ফুলে চন্দনে ধূপে দ্বীপে নৈবেদ্যে ঘাড়ে বসিয়ে রেখে পুজো দিয়েছিলাম। অতঃপর শিক্ষকতা করতে যে অনেক অনুনয়ে বিনয়ে সবলে সজোরে ঘাট থেকে নামিয়ে তাকে শিক্ষার্থীর ঘাড়ে চালান করে দিয়েছিলাম। মুখস্থবিদ্যা, বেদ, কর্ণমর্দন, ওঠবোস, নাকে খত, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক পরীক্ষা, অভিভাবকদের অজ্ঞতা, সর্বোপরি দুর্বল অর্থনীতি, এসবের কারণে কত সহপাঠী যে স্কুল পালিয়েছে, কত শিক্ষার্থী যে ঝরে গেছে তার পরিসংখ্যান দেওয়া দুঃসাধ্য। বেদ পাশবিক, শারীরিক শাস্তি অমানবিক, মানসিক শাস্তি অনৈতিক। ফলে আইন দ্বারা আজ ওসব নিষিদ্ধ, শুধু নিষিদ্ধ নয়, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বর্তমানে সৃজনশীল পরীক্ষার যুগে এসেও মুখস্থবিদ্যা এবং পরীক্ষা শাসিত শিক্ষার ধারা অব্যাহত আছে। ইতিহাসের ছাত্র যেভাবে ইতিহাসের ঘটনা, সাল, তারিখ, স্থান, তথ্য মুখস্থ করে, ঠিক তেমনিভাবে বিজ্ঞানের শিক্ষার্থীও বিজ্ঞানের সূত্র, উপাত্ত, তত্ত্ব, তথ্য প্রয়োগ সবই মুখস্থ করে চলেছে। ফলে শিক্ষা হচ্ছে ব্যর্থ, সৃষ্টি হচ্ছে বন্ধা। জনাব কিশোরী মোহন সরকার, আপনার বেলতলা থেকে ব্যাংককের বেশ কিছু অংশ আমাদের পাঠ করে শোনালেন। আসলেই শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন, অথচ মৌলিক কোনো পরিবর্তন হয়নি। আমরা দেখছি যে খুব চমৎকারভাবে সেটাই আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো এ পর্যায়ে আমি আপনার বর্তমান সাহিত্যকর্ম এবং আগামীতে প্রকাশনার অপেক্ষায় থাকা গ্রন্থ সম্পর্কে জানতে চাই। করোনা কেড়ে নিয়েছে সব কিছু, কিন্তু দেশেও অনেক কিছু। আমার মনে হয় করোনাকালের দেশে সেটা আমাদের যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা কিন্তু লেখালেখির কাজটাই এই সময় করার সুযোগ পেয়েছে বেশি। আমি করোনাকালে আমার প্রবন্ধ গ্রন্থটা করোনার আগেই ওটা লেখা, ওটার 20টি প্রবন্ধ আছে ওখানে। মূলত আমাদের আচার সর্বস্ব যে ধর্মীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোকে আমি যে দৃষ্টি দেখেছি এবং যেটা হওয়া উচিত সেটাই নিয়ে ওই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। প্রসঙ্গক্রমে আমি ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এসেছি, আমি প্রীতিলতা দেবদারকে নিয়ে এসেছি, যে তারা দেশকে কীভাবে ভালোবাসত আর আমাদের রাজনীতিবিদরা কীভাবে ভালোবাসে। আমি বঙ্গবন্ধুকেও নিয়ে এসেছি প্রেক্ষাপটে যে প্রকৃত ধর্ম কোনটা, ওই অনুষ্ঠান প্রকৃত ধর্ম না যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা কাজ করছে জনসামান্যের জন্য, এটাকে আমি বলতে চাইছি। আর এক সিলতে রোদ্দুরে এইটা দেখাতে চাইছি যে আমি ফিরে গেছি অতীতে, সেই যেটা আমাদের বর্তমানের এই আর্থসামাজিক অবস্থার যে মানে সে লুণ্ঠিত যে অবস্থা, তার ভিতরে আমাদের অতীতের যে স্মৃতিগুলো যেটা আমাকে ব্যক্তিগতভাবে আমাকে তৃপ্তি দেয়, আমাকে সান্ত্বনা দেয়, ঠিক শেষ বিকেলের রোদ আমাদেরকে যেভাবে আকর্ষণ করে, যেভাবে প্রভাবিত করে, সেটাই আমি ওই নিবন্ধে দেখাতে চেয়েছি। আর একটা কাব্যগ্রন্থ, সেটা কম্পোজের কাজ চলছে। ওই কাব্যগ্রন্থটার নাম আছে তবুও নদী হাসে। আমি যদি শুধু তবুও নদী হাসেটা আপনাকে শোনাই, তাহলে ওই কাব্যগ্রন্থটা সম্পর্কে আপনার বুঝতে সুবিধা হবে। আমি তবুও নদী হাসে গ্রন্থের বিষয়বস্তু আছে আমাদের এই হারিয়ে যাওয়া নদী এবং প্রকৃতি, অরণ্য। তবুও নদী হাসে, তবুও নদী হাসে, জাগে না ঢেউ, ওড়ে না পাল, ঘাই মারে না শীতল বোয়াল। তবু নদী হাসে, বুকে যদিও বহে না উজান, হৃদয়েতে দোল খায় না রং বেরঙের পানসি ভাসান। তবু নদী হাসে, ছিপখানে বইটা টানে না মাঝি মাল্লা, গলা জলে ডলফিনেরা করে না গো হই হল্লা। তবু নদী হাসে, ঢেউ তরঙ্গে চাঁদের আলো খায় না লুটিপুটি, সাগর মোহনায় গীত গাইতে গঙ্গা যমুনার নেইকো ছোটাছুটি। তবু নদী হাসে, বিধবার বুকে যেমনি করে নীরব প্রেম জাগে, বন্ধার বুকে যেমন করে সন্তান বাসা বাঁধে। তবু নদী হাসে, হাসতে হাসতে 1300 ভাই বোন চলেছে অজ্ঞাতবাসে। তবু নদী হাসে। এর মাধ্যমে আসলে বাংলাদেশের
বাংলাদেশের জন্য নদীমাতৃক দেশ, এই নদীর যে এখন করুণ অবস্থা, সম্ভবত সেটাই ফুটিয়ে তোলা। অবশ্যই অবশ্যই। জনাব কিশোরী সরকার, দীর্ঘক্ষণ আপনার সাহিত্যকর্ম নিয়ে আমরা আলোচনা করলাম। এই পর্যায়ে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি মনে করেন সাহিত্য আসলে মানুষকে কিভাবে প্রভাবিত করে? আমার মনে হয় মানুষের মানব মনে, মানব চরিত্রে, মানব চেতনায় যতগুলো মিডিয়া আছে নক করার জন্যে, তা সাহিত্যই হচ্ছে সর্বোত্তম। মানে সাহিত্য যেটা পারে অন্য কোনো কিছু সেটা পারে না। আপনি স্মরণ করবেন যে খ্রিস্টের জন্মের 3000 বছর আগেও লেখা আমাদের রামায়ণ মহাভারত। আমি মনে হয় ইতিহাস সচেতন। তৎকালীন ভারতবর্ষীয় যে সমাজ ব্যবস্থা সেটা কিন্তু কোনো ইতিহাসে লেখা নেই। রাজরাজাদের কাহিনী, আপনি শ্রীরামচন্দ্রের, শ্রীকৃষ্ণের কাহিনী কোনো ইতিহাসে পাবেন না। পাবেন কোথায়? রামায়ণ এবং মহাভারত সাহিত্যে, বিশ্বের শ্রেষ্ঠ দুই সাহিত্য। এবং সেটা মানব মনে এমন প্রভাব বিস্তার করেছিল যে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা সনাতনধর্মী লোকের ঘরে ঘরে রামায়ণ মহাভারত, এমনকি মুসলমান ভাইদের ঘরেও রামায়ণ মহাভারত স্থান পেত। তার কাহিনী এবং তার মনের সঙ্গে, তার আত্মার সঙ্গে এত সংযোগ, যেটা সাহিত্যের দ্বারা সম্ভব, অন্য কোনো কিছুর দ্বারাই সম্ভব না। রবীন্দ্রনাথ যখন বলে যে আমার মাথা নত করে দাও হে ঠাকুর তোমার চরণ ধরার তরে, তখন আমরা যতই পূজা পার্বণ, ধূপ ধুনো ফুল দেই না কেন, যতই ওই যে অসত মাস, যতই আমরা সংস্কৃত মন্ত্র উচ্চারণ করি না কেন, কিন্তু এই যে মনের কাছে আমার মাথা নত করে দাও হে ঠাকুর তোমার চরণ ধরার তলে, এই পংক্তি আর সংস্কৃতের তত্ত্ব সে কোনোদিন তো আমাদের কাছে ঘাসতে পারবে না। আপনি বিজ্ঞান আমাদের পথের দিক নির্দেশনা দিতে পারে, বা বিজ্ঞানের যে আবিষ্কার, সে আবিষ্কারগুলো মূলত সাহিত্যিকে আগে কল্পনা করেছে। সেই কল্পনার পথ ধরেই বিজ্ঞানরা কিন্তু এগিয়ে গেছে। চাঁদে যাওয়ার স্বপ্ন কিন্তু প্রথমে একজন শিশুই দেখেছিল। যে স্বপ্নটা সাহিত্যের স্বপ্ন, সেটা কিন্তু বিজ্ঞানের স্বপ্ন না। তো সাহিত্য আমাদের সমাজকে জাগাতে গেলে, 71 সালে দেশ স্বাধীন হলো 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কিন্তু স্বাধীনতার পরে দেশের অর্থনৈতিক অবস্থা যেটা হয়েছিল সেটা আমার দাউদ হায়দারের কবিতা খোঁজা, ভাত দে হারামজাদি নইলে মানচিত্র খাবো। এই যে একটা উদ্ধৃতে যুদ্ধবিধ্বস্ত এবং 73-74 সালে দুর্ভিক্ষের যে চিত্র, সে চিত্র কিন্তু কোনো ইতিহাসে পাবেন না, তাই না? শামসুর রহমান যদি বলে যে স্বাধীনতা তুমি আসবে বলে সকিনা বিবির কপাল ভাঙলো, শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, এই যে দুটো লাইন, আপনি সারা রাত ধরে ইতিহাস পড়েন, কিন্তু দুটো লাইনকে আপনি যদি ব্যাখ্যা করেন, এবং এই দুটো লাইনই আপনার কিন্তু দীর্ঘদিন মনে থাকবে না। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অবার কবিতা, অবিনাশী গান, কাজী নজরুল ঝাঁকড়া চুরিয়ার বাবলি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি, এই যে সমস্ত কথাগুলো, এগুলো তো মানুষকে জাগাতে পারেই সাহিত্য। ব্রিটিশ আন্দোলন, সেখানেও দেখেন কারার এই লৌহ কপাট ভেঙে পাল করের রবাট। রবীন্দ্রনাথের সেই বঙ্গবিভাগের সময় আমার সোনার বাংলা গান, যে 2 বাংলা ভাগ হয়ে যাচ্ছে, তার প্রেক্ষাপটেই কিন্তু ওগুলো লেখা ছিল। তো সেগুলো তো আমার সৃষ্টি। 2 বাংলাকে এখনও বেঁধে রেখেছি তো আমার সোনার বাংলা আমি তোমায় বলে, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি বেঁধে দিয়েছে। বিজ্ঞান কিন্তু আমাদের বেঁধে দিতে, বিজ্ঞান আমাদের কাটাতারে বেড়া দিয়েছে, কিন্তু সাহিত্য আমাদের রাখি বেঁধেছে। এই রাখি বন্ধনের কাজটা, মানব মনে জাগানোর কাজটা করতে পারে সাহিত্য। বিজ্ঞান পারে ভাঙতে, বিজ্ঞান পারে আবার গড়তে, কিন্তু বিজ্ঞান জোড়া লাগাতে পারে না। ভাঙতে পারে, গড়তে পারে, কিন্তু জোড়া লাগাতে পারে না। এই জোড়া লাগানোর কাজটাই সাহিত্যের কাজ। আমাদের সাহিত্য আছে আত্মার খাদ্য, এক কথায় আত্মার খাদ্য। বিজ্ঞান আমাদের দেহের খাদ্য, কিন্তু সাহিত্য আছে আত্মার খাদ্য। আত্মা যদি সুস্থ থাকে তাহলে আপনার সব কিছুই ঠিক হবে। আমরা কিন্তু আত্মা, আমাদের বাঙালি জাতির আত্মা এখন চরমভাবে ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত আত্মার কারণে যতই ভোগবিলাসী হচ্ছে ততই আমাদের অশান্তি বেড়ে যাচ্ছে। শান্তি পেতে গেলে আমাদের আত্মার দ্বারস্থ হতে হবে। শান্তি পেতে গেলে আপনার
ঘুম আসছে না, আপনি রবীন্দ্রনাথের একটা গান শোনেন, আপনার বয়স বা আমাদের বয়সে ঘুম পাড়তে গেলে কী হবে? রবীন্দ্রনাথের একটা গান শোনেন, দেখেন আপনার ঘুম আসবে, আপনি সব কিছুই ভুলে যেতে পারেন। সাহিত্য আমাদেরকে ব্যথা, বেদনা, যন্ত্রণা সব ভুলিয়ে আনন্দের সাগরে ভাসাতে পারে, কিন্তু অন্য কোনো কিছু সেটা পারে না। জনাব কিশোরী মোহন সরকার, আমি এই পর্যায়ে জানতে চাই যে সমাজ পরিবর্তনে আপনি বলছিলেন যে সাহিত্যের একটা বড় ভূমিকা আছে, সাহিত্য মানুষকে নানাভাবে প্রভাবিত করে। তো সমাজ পরিবর্তনে সাহিত্য আগে কিভাবে ভূমিকা রাখতো এবং বর্তমান সময়ে আসলে সেটা কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন? সাহিত্য কিন্তু দুই ধরনের কাজ করে। সমাজকে যে দৃষ্টিতে দেখে, তার সেই দেখাটাকে সে সাহিত্যে প্রকাশ করে, কিন্তু পরিবর্তনটা করবে তো পাঠক। সাহিত্যিক কিন্তু সমাজ পরিবর্তন করতে পারে না। সাহিত্যিক সমাজের গলেদগুলোকে, সমাজের অপ্রাপ্তিগুলোকে, সমাজের প্রাপ্তিগুলোকে তুলে ধরে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিয়ের প্রচলন করেন, কিন্তু বিধবার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা বলেছে বঙ্কিমচন্দ্র, বলেছে রবীন্দ্রনাথ, কিন্তু পরিবর্তন এনেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঠকরাই পরিবর্তন আনে। কাজী নজরুল ইসলাম ওই সময় হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গেয়েছে, রবীন্দ্রনাথ পথে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে হিন্দু মহিলা রাখি বেঁধেছে। তারা তাদের কাজ করেছে, কিন্তু পরিবর্তন আনবে তো সমাজ, এবং সমাজকে জাগানোর দায়িত্ব আছে সাহিত্যিকের, পরিবর্তনের দায়িত্ব পাঠকের। আমার বিশ্লেষণটা এইটি, সমাজ কিন্তু আমাদের বর্তমান মুশকিল আছে কি, পাঠক তো নেই, সাহিত্যিকরা তাদের কাজ কিন্তু করে যাচ্ছে, কিন্তু পাঠকের বড় অভাব। আমাদের মোবাইল ফোন, ইউটিউব, গুগল, এই যে যারা এই নিয়ে ব্যস্ত থাকে বলে সমাজ তো জাগানোর কোনো সম্ভাবনা নেই। এই যে ধর্ষণের বিরুদ্ধে এত চেল্লাচেল্লি হচ্ছে, কিন্তু ধর্ষণ তো বাড়তেই আছে। সাহিত্যিক তারা কিন্তু লিখে যাচ্ছে, তুলে যাচ্ছে। সাংবাদিকরা সমাজ জাগানোর ভূমিকা দুই ধরনের লোকের পক্ষে সংবাদ, এক আছে কবি সাহিত্যিক, আর আছে সাংবাদিক। এরাই মিলিয়েই মূলত কিন্তু সমাজ জাগানোর জন্য এখন, আগে যখন সাংবাদিকতা ছিল না, তখন সমাজ জাগানোর দায়িত্বটা, প্রধান দায়িত্বটা সাহিত্যিকরা নিত। এখন সমাজ জাগানোর দায়িত্ব কিন্তু সাহিত্যিকের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের একটা বড় ভূমিকা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু সে ভূমিকাও অনেক গোল বেঁধে গেছে। প্রবর্তন আসছে। এখন এটা চিন্তা করা যায় যে টিভি খুললেই আগে ধর্ষণের সংবাদ শুনতে হবে। এর থেকে লজ্জার, একটা জাতির জন্য এর থেকে লজ্জার কী থাকতে পারে? করোনার মতো মহামারীতে আমরা এই মুহূর্তে এখন আমরা নিমজ্জিত দুর্নীতিতে সবাই। তাহলে তো, তবে আপনার যেটা বলেছেন সমাজ জাগানোর জন্য আদিকাল থেকে সমাজ জাগাইছে সাহিত্যিকরা, সব কিছুই, মানে সাহিত্যেই আপনি খুঁজে পাবেন। জনাব কিশোরী মোহন সরকার, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম, তো এ পর্যায়ে আপনার কাছে একটি বিশেষ প্রশ্ন, যে আপনি হচ্ছে বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের বাবা। এই সৌম্য সরকারের বাবা আপনি, সৌম্য সরকার আমাদের সাতক্ষীরার ছেলে, আমরাও তাকে নিয়ে গর্ব করি। আপনার আসলে কী ধরনের অনুভূতি হয় তাকে নিয়ে, এবং তাকে নিয়ে আপনার কোনো লেখালেখি আপনি চর্চা করেন কিনা? আপনার একটা কথার সঙ্গে আমার একটু দ্বিমত আছে, যে সৌম্য আমাদের সাতক্ষীরার গর্ব, বা আপনি বলেন যে আপনি সৌম্যের পিতা হিসেবে গর্বিত। আমি আসলেই গর্বিত না, এটা আমার হয়তো সান্ত্বনা, পরিতৃপ্তি, সন্তুষ্টির ব্যাপার। আমি তাকে নিয়ে আদৌ মানে গর্ব বা অহংকার আমার না, কারণ তাকে দেওয়ার অনেক কিছুই বাকি আছে। এখন শুরু করেছি মাত্র, যেভাবে শুরু করেছিল ঠিক সেইভাবে সে আগাতে পারেনি। আমি কিছু নেতিবাচক, জীবনের নেতিবাচক দিকের ঘটনাই বেশি ঘটে আমার। ওই ব্যর্থ মহাজনের ওখানে আপনি বুঝতে পেরেছেন, নেতিবাচক ঘটনায় জীবনটা একেবারে ঋণাত্মক। তো ঋণাত্মকের ভিতরে ধনাত্মক যদি কিছু থেকে থাকে, সেটা আমার জন্য আমার সন্তান সৌম্য সরকার তো আছে, পুষ্পেন সরকার, সেও ইউনিভার্সিটির খেলাধুলার শিক্ষক, বড় ছেলে প্রণব, ওদের ডেপুটি কমিশনার ট্যাক্সেশন। এটাই আমার স্বার্থ নয়, এটাই আমার সফলতা। আমার হাজার হাজার ছাত্র এখন দেশের
খুব বড় বড় জায়গায় অবস্থান করতেছে, এইটুকুই সাবধান। তারা সবাই আমার গর্ব। সম্মুখে নিয়ে ওকে তো ক্রিকেটের হাতে করি একেবারে 4 বছর বয়সের থেকে। আমি সেটা মূলত আমার একটা গ্রন্থ আমি লেখার কাজ চলছে, খসড়া কাজ প্রায় শেষ, মানে উইল যোদ্ধা সৌম্য এই নামে চলছে। সেটা কিভাবে সৌম্য ক্রিকেটে উঠে এসছে, কোথায় তার পৌঁছতে হবে, জাতির জন্য তার নিজেকে ক্রিকেটারের হিসেবে তার যে অবস্থান, সেই অবস্থানকে সুদৃঢ় করতে গেলে কীভাবে কী করা দরকার, এগুলো আমি ওই গ্রন্থটায় আনার চেষ্টা করছি মোটামুটি। এবং সে কীভাবে উঠে এসছে, আপাতত প্রথমত যেটা বলা হয়েছে, সে সৌম্য যে ওই পর্যন্ত গেছে, সে নিজে কী করেছে, তার পরিবার কতটুকু দিয়েছে, বা তার বন্ধুবান্ধবরা, তার শিক্ষকরা কতটুকু দিয়েছে, শুধু আমরা তাকে নিয়ে কোনো লেখা শুনবো কিনা এখন? নিজের লেখা এবং সন্তানকে নিয়ে লেখা হলে তা তো নিজের লেখা শোনানোর জন্য, কিন্তু সাধারণত লেখে তাদের প্রতি আর কিছু না থাকুক, আমার লেখা একজন শুনুক, এটাই হচ্ছে তার লেখার অনুপ্রেরণা। বলুয়ার পাড়ে আর্যবীর, মানুষ ভাবে এক, হয় আর এক। এই বিধিবদ্ধ অশনি মাড়িয়ে ভাবনার সাথে ভাবের সাথে হওয়ার, প্রত্যাশার সাথে প্রাপ্তির ও প্রতিষ্ঠার সংযোগ ও সমন্বয় ঘটে খুবই কম জনের, হয়তো 2-1 জনের। এজন্য তাদের থাকতে হয় লক্ষ্য অর্জনের ইস্পাত দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম, অনুশীলন ও অধ্যাবস। মা বাবার স্নেহ ভালোবাসা, আদর যত্ন, আরাম আয়েশ ত্যাগ করে বন্ধুর পথ চড়াই উতরাই পেরিয়ে অনেক ত্যাগ ও কৃচ্ছতার মধ্য দিয়ে পৌঁছাতে হয় গন্তব্যের পানে, কখনো হেঁটে, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো দৌড়ে। জীবনযাত্রার কোনো পথই মসৃণ নয়, ফুলেল তো নয়। তাই সাধনায় হতে হয় একনিষ্ঠ, একাগ্র, একলব্য। সৌম্য সে পথের দ্বার উন্মোচন করতে পেরেছে, যদিও এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তাকে। তার স্বপ্ন ছিল ব্যাটে বলে সাধনায় সমন্বয় ঘটিয়ে উইল যোদ্ধাদের পংক্তিতে দাঁড়ানো, ব্যাট হাতে মাঠ কাঁপানো, গ্যালারি মাতানো, 2 হাতে লাল সবুজের ঝান্ডা উড়ানো। আর শৈশব এই স্বপ্নে বিভোর ছিল সৌম্য। ওই স্বপ্ন তাকে তাড়িত করত। কাগজ, কলম, বই, খাতা, পড়ার টেবিল তাকে যত না টানত, তার থেকেও বেশি টানত ব্যাট, বল, খেলার মাঠ। ঝাঁঝা রোদ্দুর, 22 গজের পাথুরিয়ে দুরূহ পথ, মাকে ফাঁকি দিয়ে, গৃহশিক্ষককে ভুলিয়ে ভালিয়ে সৌম্য ছুটত অলিগলি পথে, খেলার মাঠে। সেই ফাঁকিটুকুই পরবর্তীকালে সাধনার শৈলতে হয়ে জ্বলতে থাকে। মাঝে মাঝে দমকা হাওয়া আসে, সাফল্যের শৈলতে নিবু নিবু হয়, সৌম্য আবার তাতে ঢালে সাধনার তেল। সৌম্য সরকারের জন্ম বাংলাদেশের নৈঋত কোণে সাতক্ষীরা জেলার আশাশুনি ও তালা উপজেলা বিভক্তকারী অখ্যাত অজ্ঞাত ওয়াকুলিন ছোট্ট নদী বলুয়ার পাড়ের আলোকবঞ্চিত জনপদে। গ্রামটির নাম মহিষাডাঙ্গা, নয় তা সুভাষিত। 1396 বঙ্গাব্দের মধুমাস 25 বৃহস্পতিবার অমৃতময় প্রভাতে ধান, দুর্ভা, উলুধ্বনি আর শঙ্খ নিনাদের ঐশ্বরিক তানে নমিতা রানীর মর্মের 32 বাঁধন ছিঁড়ে ক্ষত্রিয়কুলে বিপ্রবর্ণে সৌম্যের আগমন ঘটে মাটির ঘরে, জননীর কোল আলো করে। বাবা কিশোরীমন বাড়িতে না থাকায় একটি নাম পেতে তাকে অপেক্ষা করতে হয় 144 ঘন্টা। জন্মের 7ম দিবসের সুপ্রভাতে শান্ত স্নিগ্ধ সৌম্য দর্শনের মুগ্ধতায় সে ছোট্ট একটি নাম পেয়ে যায় সৌম্য। পৈতৃক পদবী যুক্ত হয়ে পূর্ণ নাম হয় সৌম্য শান্ত সরকার। মজার বিষয় আসছে, ঠাকুরদা ঠাকুরমার স্বপ্ন ছিল কন্যা সন্তানবিহীন বাড়িতে এবারে আবির্ভাব ঘটবে সরস্বতীর দীপ্তি আর লক্ষ্মীর ঐশ্বর্য নিয়ে এক দেবীর। লক্ষ্মীশ্রীতে ভরে উঠবে তাদের মাটির আঙিনা, পরিণত হবে শান্তিধামে। কিন্তু স্বপ্নের 7 চক্র ভেঙে বেরিয়ে এলো ধ্যানগম্ভীর অর্জুন দীপ্তির এক আর্য। মুহূর্তেই সবাই ভুলে যায় স্বপ্নের কথা, নতুন করে বনে স্বপ্নের জাল। আর্যবীরের স্বপ্ন, বাড়ির কনিষ্ঠ সন্তান,
তাই তার ডাক নাম হলো ছোট বাবু। অসাধারণ। আপনি আরও একটি ছোট লেখার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের গর্ব সৌম্য সরকারের আদ্যপন্ত তুলে ধরেছেন। তার এই বর্তমানে সে বাংলাদেশকে অনেক খেলার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বে নতুন করে পরিচিত করেছে, নিজেকে তুলে ধরতে পেরেছে, আমাদের সাতক্ষীরার নাম উজ্জ্বল করেছে। তো আপনাকে আমরা ধন্যবাদ দিতে চাই দ্য রাইটার্সের পক্ষ থেকে, যে দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়ে আমাদের এই সাহিত্য আড্ডাকে আলোকিত করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই দীর্ঘক্ষণ ধরে আমাদের সাহিত্য আড্ডা দেখার জন্য। আমরা আজকের সাহিত্য আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে নতুন কোনো লেখক, কবি, সাহিত্যিককে নিয়ে সাহিত্য আড্ডার নতুন কোনো পর্বে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন দ্য এডিটর্সের সঙ্গে।